সোশ্যাল ইনভেস্টমেন্টের আগে আমি আমার ফ্রেন্ডদের কথা একটু বলি। ইশরাক তো বলছিল আমরা মেয়ে হওয়ার কারণে আরো যেটা সমস্যা হয়েছে, আমি তো গার্লস স্কুল গার্লস কলেজ হলি ক্রস স্কুল বিকারনেসা কলেজ, আমার সব বন্ধু মেয়ে এবং তারা কেউই পলিটিক্স এর ব্যাপারে একেবারেই উৎসাহী না। মানে এখনো যদি কেউ আমাকে ফোন দিয়ে মানে এই কথা সেই কথা বলেছে দেশের প্রধানমন্ত্রী কে, এখনো কি হাসিনা, আমি খুব অবাক হব না। হ্যাঁ একদম, জাস্ট বিকজ উই গ্রু আপ টুগেদার, আমরা একসাথে মানে আমাদের জীবন এত বছর পার করেছি আমরা একসাথে, সো স্টিল উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস। বাট তারপরে যেটা হয় যে এক ধরনের একা একা বোধ হয়, বিকজ আমার জীবনটা এত বেশি পলিটিক্স কেন্দ্রিক, আমার সমস্ত চিন্তা, আমার টাইম ইনভেস্টমেন্ট বলেন সবকিছুই এত বেশি দেশ এবং রাজনীতিকে ঘিরে যে কি হতে যাচ্ছে। রাজনীতি কিন্তু খুব দারুণ একটা পাশা খেলা। আপনি একটা চাল দেবেন, আপনার প্রতিপক্ষ একটা চাল দেবে, আপনার বন্ধু আরেকটা চাল দেবে, এই তিনটা চাল আপনাকে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, সো এই খেলাটার মজা যদি একবার আপনি বোঝেন, আপনি এই খেলা থেকে বেরোতে পারবেন না। যে কারণে একবার যে রাজনীতিতে ঢোকে ও কিন্তু রাজনীতি থেকে বেরোতে পারে না। বিয়ে করতে গেলে কি রাজনীতি থেকে বের হতে হবে? রাজনীতিতে আসবার সাথে বিয়ের তেমন কোনো বিরোধ নাই, তবে যারা রাজনীতিতে একেবারে ঢুকে যান তারা সাধারণত একটু লেট ম্যারেজ করেন। আমার বাবাকে আমি দেখেছি, হি গট ম্যারিড when he was 52, সো বিয়েটা আসলে আমার মনে হয় রাজনীতিবিদদেরও যেটা বলছিল জেল জুলুমের একটা ব্যাপার থাকে, পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে সেদিকে ফোকাসটা অনেক বেশি থাকে, সো মানসিক ইনভেস্টমেন্ট যেটা সেটা আর অতটা হয়ে ওঠে না। আর আমি যেহেতু এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে আসলে আমাকে এই কথাগুলো সাধারণত বাঙালি পরিবারে কি হয় বারবার রিপিটেডলি বলা হয় যে তুমি কবে বিয়ে করছো বা তুমি কবে বিয়ে করবে। আলহামদুলিল্লাহ এবং আল্লাহকে অশেষ ধন্যবাদ, আমাকে এরকম কিছু আসলে আমার ফ্যামিলি থেকে রিপিটেডলি শুনতে হয় না কখনো। সো আমি আসলে আমার মতোই আমার লাইফটা আমি চুজ করেছি এবং আমি মনে করি এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা, সে তার জীবনটা কিভাবে পার করতে চায়। একদম টকটা একটু মেইলি, আমার শাড়ি খুব পছন্দ, আমি শাড়ি কিনি, শাড়ি জমাই এবং শাড়িগুলাকে আমি খুব যত্নের সাথে রাখার চেষ্টা করি। তো শাড়ি হচ্ছে আমার একদম শাড়ি জমানো শখ, জমানো এবং নতুন নতুন শাড়ি পরা, ওটা আমার শখ। আমার জামদানি, এবং আমি সাধারণত দেশি শাড়ি পছন্দ করি, জামদানি, মণিপুরি তাঁত, রাজশাহী সিল্ক, তারপরে আমাদের আমাদের মানে বিভিন্ন ইয়েতে তো এক এক জেলায় তো টাঙ্গাইলের তাঁত, এই শাড়িগুলো আমি খুব জমাতে পছন্দ করি। আর যেটা হয়েছে আর কি, এখন তো মানে এমন একটা জীবনে পা দিয়েছি যে এখন শখ বলতে সেরকম আর কোনো শখ মনে পড়ে না যে খুব বেশি। ছোটবেলা যেমন বই পড়তাম, প্রচুর বই পড়ার বাইরেও আমার মনে হয় যে প্রত্যেকটা পরিবারই বোধহয় তাদের সন্তানকে, আমি সবার কথা বলছি না, আমার বন্ধু বান্ধবদের ক্ষেত্রে দেখেছি আমি যে গান শিখতে দেয়া, নাচের স্কুলে দেয়া। আমার আমাকে নাচ শেখানো হয়েছিল, আমি বাফা বুলবুল ললিত কলা একাডেমি থেকে নাচে 7 বছরের একটা গ্রাজুয়েশন ওটা করেছি। আর কত্থক শিখেছি আমি শিবলি মোহাম্মদ আর নিপার কাছে, সো আমি ওটা করেছি। বাট ক্লাস 8 এর পর আমি আর কখনো নাচিনি, আমার মনে পড়ে না। ক্লাস 8 এর পর আর কখনো করা হয়নি, বিকজ ওই যে 9-10 থেকে ম্যাট্রিকের একটা চাপ তৈরি হয়ে যায়, তো ওই সব কারণে আমার এই কাজগুলো এক্সট্রা কারিকুলার যে এগুলো ছিল ওটা আর হয়নি করা। তার মানে রুমিন গান করে না? আমি না ছোটবেলা একবার চেষ্টা করেছিলাম, হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম এবং আমার মা আমার পাশে ছিলেন। তো আমার মা এমন একজন ব্যক্তি যিনি একদম জিরোকেও উৎসাহ দিয়ে 100 বানিয়ে ফেলতে পারে। হ্যাঁ, ফেল যে করেছে জিরো কিনা এটা আমরা কিন্তু শুনলে বুঝতে পারবো। শোনেন, সেই মা আমাকে বলেছে, মাগো তুমি আর যাই করো কখনো গানের চেষ্টা তুমি করবে না। এবং সেদিনই আমি বুঝেছি, মা যখন বলেছে মানে যে 0কে 100 বানায় সে পর্যন্ত আমাকে বলতেছে মা আন না। সো আমি এরপর আর ভুলেও কোনোদিন গান গাইনি। এর অর্থ হচ্ছে যে রুমিন চেষ্টাই করতে চায় না, কিন্তু আমি চেয়েছিলাম যে রুমিন আজকে 2 লাইন গান করুক আমাদের জন্য। আপনি বলার পর কালকে আমি চেষ্টা করেছি এবং আমি দেখেছি 1 লাইনে আমি 3 বার কাশি। হ্যাঁ, সারা এতক্ষণ কথা বলে গেলেন তখন তো একবার কাশেলো না। গান করতে গেলে আমি কাশাকাশি শুরু করি। আপনি তুলনা করতে যান তাহলে অবধারিতভাবেই আমাদের সনাতন ধর্মের সঙ্গে একটা কম্পেয়ার চলে আসবে, কারণ তাদের এই উৎসবটা কিন্তু অনেকটাই আর্টিস্টিক। হ্যাঁ, ওনাদের ঢাকের বাদ্য দিয়ে শুরু হয়, গান বাজনা হয়। আমরা তো এবার অনেক রাত পর্যন্ত পূজা মণ্ডপে, অনেক বছর পর আমি একটার পর একটা পূজা মণ্ডপে গিয়েছি, যেতে হয়েছে আমাকে। সো আমি দেখেছি যে ওনাদের পুরোটাই খুব আর্টিস্টিক, পুরো জিনিসটাই খুব আর্টিস্টিক।
কিন্তু আমাদেরটা কিন্তু সেরকম নয়। এবং আমাদের এই উৎসবটা কেবল উৎসব নয়, এর আগে একটি মাস আমরা সর্বতভাবে সংযত থাকবার একটা প্র্যাকটিস করি, এবং বলা হয় যে এই 1 মাসের প্র্যাকটিসটা বাকি 11 মাস যেন আমরা কিছুটা হলেও চালিয়ে যেতে পারি, সেজন্যই 1 মাসের এই সংযম। সে কারণে আমার মনে হয় যে আমরা পুজোয় যেরকম রঙের ছটা আমরা দেখি, ঈদটা কিন্তু অত রঙের ছটা না। এখানে ধর্মীয় ভাব গাম্ভীর্যের একটা খুব শক্ত বিষয় আছে। এবং 30টা রোজা যখন আমরা করি আলহামদুলিল্লাহ, ঈদের দিন কিন্তু অ্যাটলিস্ট আমি অনেক টায়ার্ড হয়ে যাই। আমি জানি না আমার 2 ভাইয়ের কি অবস্থা হয়। ঈদ নিয়ে একটু গান থাকতে পারতো, আরো গান থাকতে পারতো। আমরা ঈদের আগে শুধুমাত্র একটা গানই প্রতিবার শুনি, রমজানের রোজা শেষে। কিন্তু জানেন এত ছোটবেলা থেকে তো, জন্মের পর থেকে তো এই গান শুনে শুনে এখন বুড়া হয়ে গেছি। হ্যাঁ, কিন্তু এখনো ওই গানটা শুনলে আবার খুশি লাগে। আবারও ছোটবেলার মতো অত ওরকম তো আর হবে না, বাট আমার খুশি লাগতে থাকে। বাট আমার মনে হয় এরকম গান আরো হতে পারে, ঈদের মেসেজ নিয়ে নতুন ধরনের নাটক হতে পারে। বিকজ আমরা যেই প্রোগ্রামগুলো দেখি ঈদে 7 দিন ব্যাপী, যে প্রোগ্রামগুলো সকল চ্যানেলে হয়, মোটামুটি গতানুগতিক নাটক, মোটামুটি গতানুগতিক সিনেমা। বাট ঈদকে বা রোজাকে কেন্দ্র করে আমাদের যে একটা সংস্কৃতি আছে, বাঙালি মুসলমানের যে সংস্কৃতি, আমি আরবের মুসলমানের কথা বলছি না, বা আমি আফগানিস্তানের মুসলমানের কথা বলছি না, আমি বাঙালি মুসলমানের কথা বলছি। আমাদের একটা ভিন্ন সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটাকে নার্চার করা, সেই সংস্কৃতিটার সাথে সামঞ্জস্য রেখে নাটক বানানো, গল্প লেখা, গান তৈরি করা হতেই পারে। শাড়ি বা লুঙ্গি দেওয়া এবং এই লুঙ্গির লাইনে দাঁড়িয়ে, শাড়ির লাইনে দাঁড়িয়ে মানুষ চাপা পড়ে মারা যাওয়া, এটা কিন্তু জাকাতের কনসেপ্ট না। আমি খুব ভালো একজন ইসলামিক রিডার না, বা আমি খুব ভালো স্কলার না, কিন্তু আমি এই বেসিক মিনিমামটা জানি যে আপনার টোটাল সম্পদের 2.5% হচ্ছে আপনার জাকাত। আমরা তো বড় বড় অট্টালিকার সামনে এই লাইনগুলো দেখি, তাই না? ওনাদের মিনিমাম সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা। এটাকে যদি আপনি 2.5%-এ আনেন, মিনিমাম কয়েক লাখ টাকা থেকে কারো কারোর জন্য এটা 1.5-2 কোটি টাকাও হয়ে যাবে। এটা দেওয়া উচিত সত্যিকারের নিডি কোনো পার্সনকে, গোপনে, যে তার নিজের পায়ে টাকাটা দিয়ে দাঁড়াতে পারবে। আপনি তাকে একটি দোকান করে দিন, আপনি তাকে ব্যবসার একটার জন্য কিছু পুঁজি দিন। এটা হচ্ছে জাকাতের মেইন কনসেপ্ট। হ্যাঁ, এই যে শাড়ি বিলানো, লুঙ্গি বিলানো, আই এম সরি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা আসলে জাকাত, ইটস আ গিফট। এটা আপনি উপহার দিচ্ছেন, এবং সেই উপহারটা আপনাকে যথাযথ সাবধানতার সঙ্গে দেয়া উচিত। এক তো সেখানে কোনো মিডিয়া, ছবি তোলা, ভিডিও করা হতে পারে না। এটা গিফটের কনসেপ্টের সঙ্গেও যায় না। জাকাত তো অনেক দূরের কথা। জাকাতকে বলা হয় ডান হাত দিলে বা হাত জানবে না। সেখানে আপনি ক্যামেরাম্যান নিয়ে ছবি তুলে ভিডিও করছেন, এটা খুবই নোংরামি। এই নোংরামিটা বন্ধ হওয়া দরকার। আর 2 হচ্ছে গিফট যদি আপনি কাউকে করতে চান শাড়ি লুঙ্গি দিয়ে, সেই গিফটটা আপনি কয়টা গিফট আপনি জানেন, সে কয়জন মানুষকে আপনি দাওয়াত দিয়ে আনেন, বা আপনি তাদের বাসায় গিয়ে দয়া করে গিফটটা পৌঁছায় দেন। আমরা কাউকে কিন্তু ডেকে এনে বাসায় গিয়ে গিফট দেই না, আমরা তার বাড়িতে গিয়ে তাকে গিফট দেই। সো আপনি যদি ঈদের উপহার কাউকে দিতে চান, তার বাসায় গিয়ে দেন। আর যদি জাকাতের কথা বলেন, গোপনে এমন ব্যক্তিকে দেন যার সত্যিকারের প্রয়োজন আছে, এবং ওই টাকাটা দিয়ে সে একবেলা আনন্দে কাটাবে তা না, তার জীবনটা একটা ভিত্তির উপর দাঁড়াবে। এমন একটা বাংলাদেশ, ড্রিম তো থাকে না, এমন একটা বাংলাদেশ আমি দেখতে চাই, যেই বাংলাদেশে অ্যাটলিস্ট মানুষকে তার ভোটের অধিকারের জন্য প্রতি 5 বছর পর পর পথে নামতে হবে না। এমন একটা বাংলাদেশ আমি দেখতে চাই যেখানে মানুষ নির্ভয়ে, অন্যকে অসম্মানিত না করে তার মত প্রকাশ করতে পারবে। এমন একটা বাংলাদেশ আমি দেখতে চাই যেটি নারীর জন্য নিরাপদ হবে, যেই বাংলাদেশে একজন পুরুষ যে অধিকার নিয়ে, যেই রাইট নিয়ে চলতে পারে, একজন নারীও যেন কোনোভাবেই বৈষম্যের শিকার না হয়। এমন একটা বাংলাদেশ আমি দেখতে চাই, যে বাংলাদেশটি সমতার বাংলাদেশ হবে। আমাদের আয় বৈষম্য আপনি যদি গিনি সহগ দেখেন, ইট ইজ 4.9। দ্যাট মিনস বৈষম্য এখন চরম। হ্যাঁ, বৈষম্য থাকবে, পৃথিবীর কোথায় নাই, পৃথিবীর সকল দেশেই ধনী আছে, মধ্যবিত্ত আছে, দরিদ্র আছে, কিন্তু এরকম আয় বৈষম্যের দেশ কিন্তু খুব কম। সো এই আয় বৈষম্যটা যেন কমে আসে, সেজন্য রাষ্ট্রীয়ভাবে কাজ করবার বিষয় আছে।
এবং আপনি ইশরাকের কথা যেটা বলছিলেন ও যে ঢাকার উপরে চাপ কমানো, হ্যাঁ, এই চাপটা তখনই কমবে যখন আপনি একটা ভালো স্কুল, একটা ভালো কলেজ, একটা ভালো স্বাস্থ্য কেন্দ্র আপনি অন্য উপজেলাগুলোতে দিতে পারবেন। যখন আপনি এটুকু এনশোর করতে পারবেন না, তখন দেখবেন অটোমেটিক্যালি ঢাকার উপর চাপ অনেক কমে। ডিসেন্ট্রালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। আমার এটা মজার না কিন্তু সুন্দর, এবং এটা আমার সারা জীবনে মনে থাকবে। প্রতিটা ঈদে বাবা আমাকে একগুচ্ছ রক্ত গোলাপ দিতেন, এবং আমি জানি না ওই সময় তো এখন যেমন চাষের গোলাপ হয়, বিদেশ থেকে গোলাপ আসে, খুবই সুন্দর হয়, হ্যাঁ, কিন্তু ওই সময় তো ওরকম সাইজ অনুযায়ী, কালার অনুযায়ী একটুও নষ্ট হয়নি, একটা পাপড়িও নষ্ট হয়নি, এরকম গোলাপ পাওয়া কঠিন ছিল। আমি জানি না বাবা অত সকালে ফুলগুলো কোথা থেকে জোগাড় করতেন, কিন্তু আমার দুটো ঈদই শুরু হতো আমার বাবার গোলাপের গুচ্ছ দিয়ে, লাল গোলাপ। চমৎকার।